নমস্কার বন্ধুরা, গল্পের মানুষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্পের নাম একটুখানি পরশ। মাস দুয়েক পরেই পুজো। সবাই পুজোয় কি কিনবে না কিনবে এরকম একটা পরিকল্পনা চলতে থাকে সবার মধ্যে। সমস্যা তো বছরভর থাকেই, কিন্তু পুজোর ৫-৬টা দিন একদম অন্যরকম। যার কিছু না থাকে সেও চেষ্টা করে তার মতো করে পুজোর দিনগুলোকে উপভোগ করার। আশা করে আগামী বছরটা আরও ভালো কাটুক। একান্ত আপন মানুষটাকে হারানোর পরেও চায় মায়ের আশীর্বাদটুকু নিতে। আরে মা, বৌদির জন্য ওই শাড়িটা নয়, ওই তো বাদামি রঙের শাড়িটা, আর লাল খেয়ে শাড়িটা আমার। দশমীর দিনে আমি পরবো, দেখতে সুন্দর না? কি গো, কেমন হয়েছে বললে না তো? রূপসার কোনো কথাই আলপনার কান অবধি পৌঁছায় না। ১.৫ বছর পার হয়ে গেল, বাবাইটা আর নেই। এত দূরে চলে গেল যেখান থেকে কোনো ফেরার পথই নেই। কেন যে সেদিন বাবাইকে যেতে দিল আলপনা, আজও ভাবলে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। চোখের সামনে এখনো স্পষ্ট দেখতে পাচ্ছে ওই তো স্কুটারটা। স্টার্ট দিল বাবাই। সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ মা, তাই যাব। অত চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসব। ইমনের দিকে কি যেন ইশারা করলো আর চোখে। আলপনা আর বারান্দায় দাঁড়ায় না, ভেতরে চলে আসে। শরীরটা আনচান করতে থাকে আলপনার। ঝাপসা চোখে হাতটা বাড়িয়ে দেন ফাঁকা হাওয়ায়। সারা শরীরটা ঘামে ভিজতে থাকে ওর। রূপসা পাশ থেকে তখনও বকেই যাচ্ছে, মা জলটা খাও। অভিব্যক্তিহীন দুটো চোখ। ইমন ঠান্ডা জলটা ওর শাশুড়ির দিকে বাড়িয়ে দেয়। ঘাবড়ে যে রূপসা। কি জানি শাড়িগুলোর কথা শুনে ফেললো নাকি? আর ফেললেই বা কি, ভুল তো কিছু বলেনি। মা বোঝে কম বলেই তো ওভাবে বলতে হলো। সারা রাস্তা জুড়ে কত আলোর মেলা, কোনোটা নিভছে কোনোটা জ্বলছে। ওদিকে সানাই পুরনো দিনের গান বাজছে। চারিদিকে যেন উপছে পড়া আলোর জোয়ার। ইমন বাইরের ব্যালকনিতে একা দাঁড়িয়ে। লাল নীল হলুদ সবুজ শাড়ি জামা কাপড় পরে উজ্জ্বল হাসি মুখে রাস্তা দিয়ে সবাই যাচ্ছে আসছে। হাত ধরে এগিয়ে চলেছে কত স্বপ্ন। প্যান্ডেলে প্যান্ডেলে সন্ধ্যা আরতি, ধনুচি নাচ, দেবী বন্দনা চলছে। বারান্দায় চুপ করে বসে থাকে ইমন। ইমন, তুমি কাঁদছো? পাগলি একটা। আরে আমি একটু বেরিয়েছিলাম, ফোনে চার্জ ছিল না, তাই তোমাকে জানাতে পারিনি। দেখো। কাছে টেনে নেয় রঙ্গন ইমনকে। নিজের ঠোঁটে ডুবিয়ে নেয় অভিমানী ঠোঁট। ইমন আষ্টে পৃষ্ঠে বেঁধে নেয় রঙ্গনকে। চমকে ওঠে ইমন। স্পষ্ট অনুভব করে ওর ঠোঁট দুটোয় এখনো রঙ্গনের স্পর্শ বর্তমান। চারিদিকে এলোমেলোভাবে খুঁজতে থাকে রঙ্গনকে। কোত্থাও নেই, কোত্থাও তো নেই। দু হাত দিয়ে নিজের মুখটা চেপে ধরে। দলা দলা বেয়ে ওঠা কান্নাগুলো আপ্রাণ গিলতে চেষ্টা করে। রূপসারা মহালয় থেকে বাপের বাড়ি। স্বামী সুতনু আর ছেলে সম্রাটকে নিয়ে প্রতিদিনই বেরিয়ে যাচ্ছে। আর ষষ্ঠী থেকে কলকাতার এ প্রান্ত থেকে ও প্রান্ত ঠাকুর দেখতে বেরোচ্ছে রোজ। ইমন হাতের কাছে সবসময় এটা সেটা যোগান দেওয়ার চেষ্টা করছে যাতে ওদের কোনো অসুবিধা না হয়। মা, আজ অষ্টমী, আজও ঘরে বসে থাকবে? চলো না, আশেপাশে একটু ঠাকুর দেখে আসবে। তোমার ছেলের বউকে বলা না বলা তো সমান। সে তো অর্ধেক কথার উত্তরই দেয় না। তুমি তো চলো। আলপনা মেয়ের দিকে না তাকেই উত্তর দেয়, তোরা যা, আমার শরীরটা ভালো নেই, আমি ঘরেই ঠিক আছি। দশমীর দিন সকাল সকাল আলপনা কোথায় যেন বেরিয়ে গেলেন। অহেতুক কৌতূহল প্রকাশ করা আবার ইমনের স্বভাবে নেই। শুধু জিজ্ঞাসা করলো, তুমি কি পারবে মা একা যেতে, না আমি সঙ্গে যাব? উত্তরে আলপনা বলে, না না আমি পারবো, কাউকে যেতে হবে না আমার সাথে। পাড়ার সব বৌদিরা, রায়গিন্নি, মুখার্জি মাসিমা, ঘোষাল কাকিমা সবাই কেমন মুখ রাঙিয়ে বাড়ি ফিরছে। ইমন হাঁ করে ওদের আড়াল থেকে দেখতে থাকে। আহ ছাড়ো তো, আবার আবার বিরক্ত হচ্ছ? বুঝলে, যেদিন থাকবো না সেদিন বুঝবে স্বামী সোহাগ কাকে বলে। থামো, এসব কথা বলে আমাকে ভোলাতে পারবে না। না না, কিছুতেই এখন থামা যাবে না। এমন সিঁদুরে মাখা মুখটা করে রেখেছো। আদরে আদরে ভরিয়ে দেয় রঙ্গন ইমনকে, ছুঁয়ে দেয় গভীরে। চোখ জলে ভরে ওঠে মেয়েটার। ইমন, আসবো রে? হ্যাঁ মা। জিজ্ঞাসা কেন করছো? কাগজের ব্যাগ থেকে লাল একটা শাড়ি বার করে আলপনা। দেখ তো শাড়িটা তোর পছন্দ হয় কিনা। হ্যাঁ মা, খুব সুন্দর, রূপসাকে ভারী মানাবে। না, এটা রূপসার নয়, এই শাড়িটা তোর। তাড়াতাড়ি পরে নিচে আয়, দেরি হলে আবার ওদিকে ভিড় বেড়ে যাবে। আমি তো আবার বেশিক্ষণ দাঁড়াতে পারি না। ইমন অবাক দৃষ্টিতে ওর শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে থাকে। ওরে বোকা, তুই কি আমার মেয়ে না?
রূপসা কি আমার একটা মেয়ে, তুই আমার আর একটা মেয়ে। কেন বুঝিস না? তুই না ভালো থাকলে আমিও যে ভালো থাকি না। আমি বাঁচি কি নিয়ে বলতো? ছেলেটা তো চলে গেল, কিছুতেই কাছে রাখতে পারলাম না। তুই তো একটু বাঁচ। চল শিগগির, আমি বরণের থালা গুছিয়ে রেখেছি। লাল শাড়িটা পরেই মাকে বরণ করতে যাবি। না মা, এসব কি বলছো তুমি? তাছাড়া 10 জন লোক দেখলে তারা কি বলবে? 10 জন লোক আমাকে দেখে না ইমন, তাদের মুখ চেয়ে আমার বাকি জীবনটা চলবে না। শুধু তোর জন্য মারে, তোর জন্য বাঁচতে চাই। আর কোনো কথা নয়, তুই তৈরি হয়ে নিচে আয়। আমি রূপসা তোর সাথে যাব। দেখি আমার মেয়েকে কে কি বলে। রঙ্গন চলে যাওয়ার পর ইমনকে ওর মা বাবা দাদা নিতে আসেন। ও যায়নি। সন্তানহারা মাকে ফেলে কোথাও গিয়ে ওকে সুখে থাকতে পারতো? সেও যে মরেই বেঁচে আছে। ইমনের এত বড় আত্মত্যাগ আলপনা ভাবতেও পারেনি। নিজের মেয়েরই এত বড় মন তৈরি করতে পারেনি। অথচ তার পুত্রবধূ তাকে উজাড় করে দিয়ে যাচ্ছে তার সব ভালোবাসা, কর্তব্যবোধ। ঈশ্বর তো সবটা কেড়ে নেননি। যেটুকু আছে সেটুকু এখন রঙিন করে রাখতেই হবে। আধঘণ্টা পরে বাড়ি থেকে ওরা 3 জনে বেরোয়। সামনে রূপসা, মাঝে ইমন, আর তার ঠিক পেছনেই আলপনা। ওদিকে বরণ শুরু হয়ে গেছে। ইমন যখন ফিরে আসে, ওর দুগালে লালের ছোঁয়া। রঙ্গনের ছবিটার সামনে এসে দাঁড়ায়। কোথায় তুমি? ছুঁয়ে দাও একবার আমায়। দুচোখ বেয়ে জলের ধারা বয়ে চলেছে ইমনের। প্যান্ডেলে ঢাক বাজছে। মায়ের বরণ বুঝি এখনো চলছে। আর কিছুক্ষণ পরেই হয়তো বিসর্জন হবে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।